সাউন্ড ক্লিয়ার আছে একদম পারফেক্টলি ভাবে, সবাই শুনতে পাচ্ছ একদম? চলো ক্লাসকে স্টার্ট করা যাক। আমাদের আজকের গল্পটা কিছুটা ইন্টারেস্টিং, কেন কিনা এই টপিক থেকে, পার্টিকুলারলি এই টপিক থেকে ওয়াটার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বা ওয়াটার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডস যেটা আছে বা ডিস্ট্রিবিউশন যে টপিকটা আছে, এই ওয়াটার ডিমান্ডস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এই টপিকটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর আজকের এই ক্লাস থেকে আমরা মিনিমাম টু মিনিমাম 4 মার্কস হচ্ছে নিয়ে যাব। এবার জিজ্ঞেস করবে তোমরা কি 4 মার্কস কিভাবে নিয়ে যাব? তো একটুখানি হচ্ছে ধৈর্য রাখো। তো আজকের ক্লাস থেকে আমি গ্যারান্টি দিচ্ছি এটা কি 4 মার্কস তোমরা হচ্ছে পেয়ে যাবে পেপারে, ডাইরেক্টলি ভাবে। প্রত্যেকবার পেপারে এখান থেকে হচ্ছে কোশ্চেন আসে। আর তোমরা এটাও ভালোভাবে জানো কি এর আগের দিন আমরা যে যে টপিকগুলো পড়েছিলাম একটুখানি রিভিশন করে দিই। ঠিক এর আগে আমরা পড়েছিলাম কি ওয়াটার ডিমান্ডস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, আর এখনো পর্যন্ত ওই টপিকটাই আমাদের চলছে, ওয়াটার ডিমান্ডস অ্যান্ড water demand and distribution একটুখানি আমি রিক্যাপে হচ্ছে চলে যাচ্ছি আগের, একদম একদম সব কিছুই হবে, সব কিছুই হবে, ঠিক একটুখানি ধৈর্য রাখো, সব কিছুই হচ্ছে কমপ্লিট হবে। ঠিক তো ওয়াটার ডিমান্ডস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ভিতরে আমরা যেটা এর আগের দিন হচ্ছে পড়ছিলাম, তো আমরা বোঝার চেষ্টা করেছিলাম কি পার ক্যাপিটা মানে আমরা কি বুঝি। পার ক্যাপিটা মানে ইন দ্য সেন্স, যদি আমি কথা বলি কি ধরে নাও কি মুম্বাই বা কলকাতার হচ্ছে পপুলেশন 1000 ছিল, আর ওয়াটার ইউজেজ ওখানে 10,000 লিটার হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে, তাহলে 10,000 আপনে হচ্ছে যদি আমি 1000 করে দিই, তাহলে আমি বলতে পারি এখানে কি 100 লিটার পার ডেতে একজনের মাথা পিছু হচ্ছে কি হচ্ছে ইউজেজ হচ্ছে, সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি পার ক্যাপিটা। আর এর আগে আমরা পড়ছিলাম কি ওয়াটার ডিমান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর দেন ডিস্ট্রিবিউশন তো আমরা করব ঠিকই, কিন্তু সেই ডিস্ট্রিবিউশনটাকে ফোরকাস্ট করার জন্য কি কতটা ডিস্ট্রিবিউশন বা কতটা ডিমান্ড আছে ওয়াটারের, তার জন্য আমাদেরকে ওয়াটার ডিমান্ড প্রজেক্ট হচ্ছে জানতে হবে। মানে রেট অফ ডিমান্ডস কি কি আছে, ইনস্টিটিউশনাল বিল্ডিং হোক বা কমার্শিয়াল এরিয়া হোক বা পাবলিক ইউজ ডিমান্ড হোক, যেগুলোই হোক না কেন সেগুলোর জন্য আমাদেরকে ডিমান্ড জানতে হবে। বাট এই ওয়াটার ডিমান্ড জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি পপুলেশন ডিটারমিনেশনস যেটা আমরা করছিলাম কালকে, আর রেট অফ ডিমান্ড কি হয়। ঠিক কালকে যেটা আমরা পড়ছিলাম কি পপুলেশন ডিটারমিনেশনস হচ্ছে এটা জানা দরকার ওয়াটার ডিমান্ডের আগে, ওর সাথে সাথে রেট অফ ডিমান্ডও হচ্ছে আমরা জেনেছিলাম। এখান থেকে ফার্দার আমরা এখান থেকে একটা তৈরি করেছিলাম কি একটা ফর্মুলা তৈরি করেছিলাম, যেখানে আমরা রেট অফ ডিমান্ডকে হচ্ছে বের করেছিলাম পি ইন্টু আর, মানে পি ইন্টু আর ইজ ইকুয়ালস টু দি ওয়াটার ডিমান্ড অ্যাজ পার দি রেট অফ ডিমান্ড। রেট অফ ডিমান্ড ইন দ্য সেন্স আমাদেরকে এটা বোঝায় কি পার মাথা পিছু হচ্ছে কত লিটার করে হচ্ছে জল ইউজেজ হচ্ছে, সেটাকে আমরা রেট অফ ডিমান্ডে হচ্ছে নিয়ে চলি। এবার এর ভিতরেই আমরা হচ্ছে পড়ছিলাম কি কুচলিংস ফর্মুলা আমাদেরকে বোঝায় কি কিউ ইজ ইকুয়ালস টু 3182 ইন্টু রুট ওভার অফ পি। ইন দ্য সেন্স এই যে কিউ যেটা বোঝাচ্ছে, এই কিউটা বোঝাচ্ছে কি ডিসচার্জ, মানে লিটার পার মিনিটে কতটা, মানে অ্যাকচুয়ালিতে লিটার পার মিনিট মানেই কি বোঝাচ্ছে ডিসচার্জ, এটাকেই আমরা ডিফাইন করে দিয়েছিলাম কিউ দিয়ে। তো ডিসচার্জ বোঝানোর জন্য আমাদের কাছে ফর্ম আছে, সেটাকে আমরা কুচলিংস ফর্মুলা দিয়ে আমরা ডিফাইন করেছিলাম। ফার্দার আমরা ডিফাইন করেছিলাম কি ওয়াটার ডিমান্ড তো চলো ঠিক আছে ওয়েল এনাফ, বাট ওয়াটার ডিস্ট্রিবিউশন করার জন্য প্রথমে হচ্ছে ওয়াটারটা কোথা থেকে হচ্ছে সাপ্লাই হচ্ছে, প্রথমে এটা ড্যামে আসে, ড্যামের পিছনে রিজার্ভয়ার থাকে, রিজার্ভয়ার থেকে হচ্ছে আমাদের যে পাইপস আছে, পাইপ থ্রু হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান্টে যায়, ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সার্ভিস রিজার্ভয়ারে যায়, আর সার্ভিস রিজার্ভয়ার থেকে পাইপসের দ্বারা তোমাদের বাড়ি পর্যন্ত বা মিউনিসিপ্যালিটির ওয়াটার ট্যাপ পর্যন্ত হচ্ছে পৌঁছায়। এইটুখানি আমরা ডিফাইন করেছিলাম। এর সাথে সাথে আমরা ডিফাইন করেছিলাম কি ডিজাইন পিরিয়ড কি হয়, ডিজাইন পিরিয়ড কত, ডিজাইন টাইমটা কত বছরের হওয়া দরকার, মানে স্টার্টিং প্রজেক্ট টাইম আর স্টার্টিং এন্ড প্রজেক্ট টাইমটা কত থাকা দরকার, ম্যাক্সিমাম নট মোর দেন হচ্ছে 2 ইয়ার, 2 বছরের থেকে বেশি থাকে না। আর ডিজাইন পিরিয়ড একটা কি বোঝায়, একটা সাপোজ ধরুন কোনো একটা স্ট্রাকচারের কতটা পর্যন্ত তার লাইফ স্প্যান আছে, সেটাকে আমরা ডিফাইন করি কি দিয়ে, ডিজাইন পিরিয়ড দিয়ে। আর অফকোর্স হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য, যেরকম ড্যামের জন্য হচ্ছে 50 বছর অ্যান্ড ওয়াটার রিজার্ভয়ারের জন্য হচ্ছে 15 বছর, এগুলোকে আমরা এর আগের দিনের ক্লাসে হচ্ছে ডিফাইন করে চলেছিলাম। কিন্তু ওকে, এবার হচ্ছে আমাদের কাছে একটা সবথেকে বড় হচ্ছে প্রবলেম দাঁড়িয়ে যায় কি যদি আমি ধরে নিই কি ওয়াটারকে আমি সাপ্লাই করতে চাই অ্যাকর্ডিং টু দি ডিমান্ড, তাহলে
আমি প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি স্টিল স্ট্রাকচার নিই বা আমি কোনো কোনো একটা আরসিসি স্ট্রাকচার বানাচ্ছি, ঠিক, তো প্রত্যেকটা ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সবসময় হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে একটা স্ট্যান্ডার্ড বিআইএস, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের দ্বারা হচ্ছে কি করে দিই, অ্যাপ্রক্সিমেশনে বসিয়ে দিই। মানে কোনো ভ্যালু হচ্ছে অ্যাকিউরেট হয় না অ্যাজ পার দি সিভিল ইঞ্জিনিয়ার, মানে আমরা একটা অ্যাপ্রক্স ভ্যালুকে হচ্ছে বসাই, যেটা আমরা হয়তোবা আমাদের স্ট্যান্ডার্ড একটা ভ্যালু, আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু আছে অফকোর্স, তো আইএস রেকমেন্ডেশনস যেগুলো হয় স্টিল স্ট্রাকচারে, তো আইএস মানে এসওএম বলো বা স্টিল স্ট্রাকচারের কথা বলো, তো আমরা যখন হচ্ছে বিমে ডিজাইন করি তখন ওটাকে আমরা আইএস রিকমেন্ডেশন থ্রু হচ্ছে বসিয়ে দিই। বাট এই যে আইএস রিকমেন্ডেশনগুলো এসছে কোথা থেকে, একটা একটা সার্টেন ওয়েট পর্যন্ত, মানে অ্যাপ্রক্স ভ্যালু পর্যন্ত হচ্ছে আমরা ডিফাইন করে ওটাকে পার্টিকুলারলি ভাবে বসে দিই। এবার আলাদা আলাদাভাবে মাপতে গেলে তো আমাদের কাছে না অত সময় আছে, না হচ্ছে প্রজেক্টটা ইকোনমিক্যালি হবে। তো এই কারণের জন্যে আমরা ফার্স্ট কি করব, আমরা এই যে ওয়াটার ডিমান্ডটাকে পুরো করার জন্য বা ওয়াটার ডিস্ট্রিবিউশনটাকে পুরো করার জন্য আমরা কি করব, পপুলেশন ফরকাস্ট করব। ক্লিয়ার? বোঝা গেছে এটা? ক্লিয়ার আছে? তো এই যে ওয়াটার ডিমান্ড বা ওয়াটার ডিস্ট্রিবিউশনটাকে কমপ্লিট করার জন্য আমরা এর পরের হেডিং মারবো কি, দ্যাট ইজ নোন অ্যাজ দি পপুলেশন ফরকাস্ট। পপুলেশন ফরকাস্ট, ফরকাস্ট, পপুলেশন ফোরকাস্ট। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে এখানে কি, পপুলেশন ফোরকাস্ট তো বুঝলাম আমি, কিন্তু এই পপুলেশন ফোরকাস্টটা আমাদের হবে তো হবে কিভাবে, এটাও একটা সব থেকে বড় কোশ্চেন। এই পপুলেশন ফোরকাস্টটা এই কারণের জন্য দরকার, কেন কিনা সাপোজ ধরে নাও কি একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত হয়তোবা আমি আমি ধরে নিলাম কি আজকে আমাদের জনসংখ্যা হচ্ছে 150 কোটি, ঠিক, 150 কোটি। সাপোজ আমি ফর এন এক্সাম্পল অ্যাপ্রক্সিমেশনে দিচ্ছি কি কলকাতায় 2023-এ পপুলেশন আছে 2000। ক্লিয়ার? কিন্তু দেখা গেল এই জিনিসটা যদি আমি পপুলেশন ফরকাস্ট না করে, এখন তো আমার কাছে পপুলেশন আছে 2000, মানে কলকাতার পপুলেশন হচ্ছে 2000, মানে কলকাতা এখনো পর্যন্ত স্যাচুরেশন পয়েন্ট পর্যন্ত পৌঁছায়নি। স্যাচুরেশন পয়েন্ট মানে কি বোঝাচ্ছে, স্যাচুরেশন পয়েন্ট মানে একটা পয়েন্ট হয় যেখানের পরে ওই শহরে আর কোনো বসবাস সম্ভবই নয়। তো আমি মেনে নিয়েছি এই জিনিসটা কি কলকাতা এখনো পপুলেশন মানে পপুলেশন স্যাচুরেশন জোনে এখনো পর্যন্ত পৌঁছায়নি, মানে এর স্যাচুরেশন জোন অনেকটাই বাকি আছে। বাট আমি আগের থেকে হচ্ছে ওয়াটার ডিমান্ডকে করে কি আমার সিটিতে বা আমার শহরে 2000 জন আছে। আমি ধরে নিয়েছি কি আমার শহরে এখন 2023-এ 2023-এ 2000 ক্যান্ডিডেট আছে বা পিপল আছে, নাগরিক আছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি তখন কি বসিয়ে দিয়েছি, 6 mm এর হচ্ছে 6 mm এর পাইপ বসিয়ে দিয়েছি এই 2000 জনের জন্য। ঠিক, দেখা গেল আর মিনিমাম ধরে নাও কি আর 20 বছর পর 2043-তে দেখা গেল কি এই পপুলেশনটা 2000 থেকে বেড়ে এটা হয়ে গেছে কত, 10,000। কি তখন আমাদের এই যে আমরা পাইপটা যেটা লাগিয়েছি 6 mm, এই পাইপটা কি কোনো দিক থেকে কার্যকারী হবে, হবে না। কেন কিনা একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্তই তার ডিসচার্জ করার ক্ষমতা আছে, বা এই 2000 জনের নিডটাকে পুরো করার জন্য হয়তো বা 6 mm পাইপ হচ্ছে দরকার হতো। তো যদি আমরা এই পপুলেশন ফরকাস্ট না করি অ্যাকর্ডিং টু, সেটা 3টে মেথড আছে, আমি তোমাদেরকে বোঝাবো ওটা, সেই পপুলেশন মেথডের দ্বারা যদি আমরা পপুলেশনকে ফরকাস্ট না করি আর উইদাউট পপুলেশন ফরকাস্টিং আমরা যদি ওয়াটার প্রজেক্ট বসিয়ে দিই বা ওয়াটার ডিমান্ডকে হচ্ছে আমরা জেনে নিই, মানে এমনি নর্মালি ভাবে কি তীর মারলাম এটাই হচ্ছে পপুলেশন করে দেওয়া যা ইচ্ছা, তাহলে কি হবে আমাদের, আমাদের হবে কি এই 6 mm পাইপগুলোকে আবার হচ্ছে মাটি থেকে হচ্ছে বের করতে হবে। 6 mm পাইপ খুলে আবার হয়তো বা ওখানে 12 এর হচ্ছে পাইপ লাগাতে হবে। তো এই জিনিসগুলো মেবি হচ্ছে এরকম হতে পারে কি ওয়াটার সাপ্লাই প্রজেক্ট যেটা ওয়াটার ডিমান্ড প্রজেক্ট বা ওয়াটার প্রজেক্ট যেটা আছে, ওয়াটার সাপ্লাই প্রজেক্টটাও আরও বাড়াতে হতে পারে। তো ওই জায়গাতে হচ্ছে এটা কার্যকরী তো হবে না, ইকোনমিক্যালও হবে না, বারবার খোলো আর বারবার হচ্ছে ঢালো। তো এই কারণের জন্যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টার্মে আমরা হচ্ছে এটাকে আগের থেকেই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে ফরকাস্ট করে দিই। আর এই যে স্ট্যান্ডার্ড ভ্যালুতে ফরকাস্ট করাটা, এটা আমরা 3 ভাগে করি। 3 ভাগ মানে কি বোঝাচ্ছে, একটা বোঝায় আমাদের কাছে অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড, একটা বোঝায় আমাদের কাছে জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড, আরেকটা আমাদের কাছে বোঝায় ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। এর মানে এই যে 3টে যে মেথড আছে, এই 3টে মেথডকে আমরা আলাদা আলাদাভাবে হচ্ছে ক্যাটাগরাইজ করেছি। আর এই 3টে মেথডই হচ্ছে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। প্রত্যেকবার পেপারে হচ্ছে এখান থেকে হচ্ছে কোশ্চেন পড়েছে, রাদার দেন আমি যদি সাইড করে দিই
ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথডকে অ্যান্ড জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডকে, ওটাকেও যদি আমি ছেড়ে দিই, তো ফার্দার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে দাঁড়িয়ে যায় কি আমাদের কাছে অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইন ইয়োর এক্সাম পেপার। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ওটাই হবে, অ্যান্ড ওটাই হচ্ছে পেপারে পড়বে, দেখে নেবে তোমরা। আমি কোশ্চেনও তোমাদেরকে করিয়ে দেবো, বাট ফর দ্য টাইম বিং তোমরা প্লিজ হচ্ছে হেডিং মেরে দাও পপুলেশন ফরকাস্টিং। তোমরা হচ্ছে বুঝে গেছো নিশ্চয়ই। তো পপুলেশন ফরকাস্টিং এ যদি তোমরা হচ্ছে ডেফিনেশন লিখতে চাও তো লিখতে পারো, দ্য পপুলেশন ফরকাস্টিং ইজ ডান in order to know the population। আমি লিখে দিচ্ছি এখানে, the population forecasting is done to know the population of certain area, ঠিক, in number of years, in certain number of years, in certain number of years। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি এই পপুলেশন ফোরকাস্টটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ভাগটা কি হচ্ছে আমাদের কাছে অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। এটাই আমাদের হচ্ছে প্রথম ধাপ কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। নেক্সট আফটার আমাদের কাছে দাঁড়িয়ে যায় জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড। আমরা কি করছি, আমরা পপুলেশনকে ফরকাস্ট করছি, ঠিক। আর নেক্সট পয়েন্ট আমাদের কাছে ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। তো এই যে তিনটে পয়েন্ট আছে, আজকে আমরা এই তিনটে পয়েন্টের উপরেই হচ্ছে ডিসকাস করে চলবো। একটা পয়েন্ট আমাদের কাছে কি আসছে, অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। এরপরে আমাদের পয়েন্ট কি আসছে, জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড। এর পরের পয়েন্ট কি আসছে, ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। তো এই তিনটে পয়েন্ট আছে, আর এই তিনটে পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট হচ্ছে আমরা হেডিং মারবো অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। তো ফটাফট হচ্ছে তীর মেরে দাও একদম। arithmetical increase method। যদি আমি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডের কথা বলি, তো এই যে অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড আমাদেরকে কি বোঝায়? আচ্ছা, আমি যদি তোমাদের কাছে কোশ্চেন জিজ্ঞেস করি, প্লিজ একবার কমেন্ট বক্সে কমেন্ট করো কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড আমাদেরকে কি বোঝায়। প্লিজ ফটাফট হচ্ছে তীর মেরে দাও। অ্যারিথমেটিক, আমি তোমাদের থেকে হচ্ছে কোশ্চেনের আনসার জানতে চাই কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড আমাদেরকে কি বোঝাচ্ছে। তাড়াতাড়ি আনসার দাও यार। অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড আমাদেরকে কি বোঝায়? অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড আমাদেরকে কি বোঝাচ্ছে? কারো কাছে এর আনসার আছে? অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড আমাদেরকে কি বোঝায়? কোনো আইডিয়া আছে? দেখো, এবার আমি একটুখানি হচ্ছে বুঝিয়ে দিতে চাই। ধরে নাও কি 1940 থেকে আমি স্টার্ট করছি, 1940, 1940। এখানে পপুলেশন ছিল, ইনিশিয়াল পপুলেশন আমি নিয়েছি এখানে পি নট। আমি বোঝাচ্ছি, তোমরা ছেড়ে দাও। 1940-এ পপুলেশন ছিল পি নট। 1950-এ পপুলেশন হয়ে উঠলো পি ওয়ান। 1960-এ পপুলেশন হয়ে গেছে পি টু। 1970-এ পপুলেশন হয়ে গেছে পি থ্রি। আর আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে 1980-তে তাহলে পপুলেশন কি হবে, কোশ্চেন হচ্ছে এটা। ক্লিয়ার? তো এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে কি যদি আমাকে 1980-র হচ্ছে পপুলেশন আমাকে ডাইরেক্টলি ভাবে জিজ্ঞেস করে, তাহলে আমরা পপুলেশনটাকে ফরকাস্ট করব তো কোন ভাবে? তো আমাদের কাছে প্রথম ফ্যাক্টর আছে বা প্রথম ফর্ম আছে কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। তো এর ভিতরে তোমরা যে এটা দেখতে পাচ্ছ, এই যে ডিফারেন্সটা 1940 থেকে 1950, তো এখানে কি আসছে, 10 বছরের গ্যাপ আসছে। তো 10 বছরের গ্যাপ মানে 10 বছরকে আমরা কি বলি,
10 ইয়ার্সকে আমরা কি বলি এটাকে বলি আমরা ডিকেডস, দশক যেটাকে বলা হয় ডিকেডস, এটাকে আমরা কি বলে দিই ডিকেডস। এই যে 10 বছরের যে গ্যাপ, এই 10 বছরের গ্যাপকে আমরা বলে থাকি ডিকেডস। ক্লিয়ার? এরপরে যদি আমি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডের কথা বলি, তাহলে এই অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডের ভিতরে এই যে পপুলেশন যে গ্রোথটা হয় বা পপুলেশন যে বৃদ্ধিটা হচ্ছে, সাপোজ ধরে নাও কি 1940-এ P0 ছিল, বাট 1950-এ এটা হয়ে গেছে কি P1। তো এই যে পপুলেশন যে গ্যাপটা আসছে, সেই গ্যাপটা সবসময় হচ্ছে কি থাকে, দিস ইজ কনস্ট্যান্ট। এটা সবসময় হচ্ছে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। প্লিজ এটা নিজের দিমাগের ভিতরে একদম ঢুকিয়ে রেখে দাও কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডে আমরা দশকে হচ্ছে ভাবি, আর ওই দশকের ভিতরে যে পপুলেশন গ্রোথটা হচ্ছে, সেই পপুলেশন গ্রোথটা সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে। ঠিক? ক্লিয়ার আছে? বোঝা যাচ্ছে? দ্যাটস গুড। ঠিক? তো লিখো এবার পয়েন্ট টু পয়েন্ট। In this method, the population growth in every decades assumed to কনস্ট্যান্ট। এটা সব সময় হচ্ছে কনস্ট্যান্ট হবে, কোনো সময় হচ্ছে এটা আগে পিছনে যাবে না, এটা নিজের দিমাগে হচ্ছে ঢুকিয়ে রেখে দেবে। পপুলেশন গ্রোথ অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডে সবসময় কি হয়, কনস্ট্যান্ট হয়। এর পরের স্টেপ, অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড গিভস লোয়ার ভ্যালু। যদি আমি কম্প্যারিজন করি জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডের সাথে অ্যারিথমেটিক্যাল মেথডের, তাহলে যদি কোশ্চেন জিজ্ঞেস করে কি সবথেকে লোয়ার ভ্যালু কোন মেথডটা, মানে কোন ফরকাস্টিং মেথডটা হচ্ছে দেয়। ক্লিয়ার? তো আমি বলতে পারি এখানে কি অ্যারিথমেটিক্যাল increase method gives lower value। এটা সব সময় হচ্ছে কি দেয়, লোয়ার ভ্যালুই হচ্ছে দেয়। প্লিজ এটা দিমাগে হচ্ছে ঢুকিয়ে রেখে দেবে। অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড সবসময় হচ্ছে লোয়ার ভ্যালু দেয়। কার থেকে? যদি আমরা সাপোজ ধরে নাও কি কোনো পপুলেশন আমরা হচ্ছে কাউন্ট করছি, বা পপুলেশন আমাকে 2000 সালের হচ্ছে বের করতে দেওয়া হলো, 1940-এর হচ্ছে পপুলেশন বা এরকমভাবে পপুলেশন দিয়ে আমাকে বললো কি 2000-এর পপুলেশন বের করো, কি কত পপুলেশন হচ্ছে হবে 2000-এ। তো আমরা হচ্ছে কি করব, জাস্ট আমি ফর্মুলা লাগাবো অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। বাট যদি আমি ফর্মুলা লাগাই অ্যারিথমেটিক ইনক্রিজ মেথডের, আর কনসিকিউটিভলি আমি যদি জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডের ফর্মুলা লাগাই, তাহলে দেখা যাবে কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডে যেই পপুলেশনটা এসছিল 2000-এ, মানে সাপোজ 2000 সালে, সেই পপুলেশনের থেকে অন্তত হচ্ছে কিছু না কিছু হচ্ছে বেশি আসবে কিসের, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন মেথডে। এটা তো তোমরা ভালোভাবে জানো কি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আমরা 1 + 2 + 3 প্লাস এরকমভাবে করে থাকি। বাট যদি আমি জিপির কথা বলি, জিওমেট্রিক প্রোগ্রেশনে আমরা 1 × 2 × 3 × 4 এরকমভাবে হচ্ছে নিয়ে চলি, এটাকে ফ্যাক্টরে নিয়ে চলি। তো এই কারণের জন্য এটা তো স্বাভাবিক জিনিস কি জিওমেট্রিক প্রোগ্রেশনে ভ্যালুটা হচ্ছে সবসময় কি হবে, বেশি বড় হবে রাদার দ্যান অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেশন মেথড। এটা ক্লিয়ার আছে? এবার তোমাকে হয়তোবা অবজেক্টিভ পেপার এখান থেকেই হচ্ছে দিয়ে দিল, এখান থেকেও কোশ্চেন আসবে। ঠিক? নেক্সট, দিস method is used to forecast the old city, এবার কোশ্চেন হচ্ছে এটা কি, এটাকে লিখতে পারো which have reached their saturation point, which have reached their saturation point। এবার কোশ্চেন হচ্ছে এটা কি, এই যে স্যাচুরেশন পয়েন্টের যে গল্পটা আমি বললাম, এটা কি বাস্তবে,
এতটা পর্যন্ত সবার ক্লিয়ার আছে কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ ভ্যালু সবসময় বেশি বড় ভ্যালু দেয় অ্যাজ পার কম ভ্যালু দেয় অ্যাজ পার জিওমেট্রিক প্রোগ্রেশন বা ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথডের থেকে। বাট যদি আমি কথা বলি কি এই যে এই স্যাচুরেশন পয়েন্টটা কি কেন আমরা হচ্ছে এই অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডকে পুরনো শহরের জন্য হচ্ছে ব্যবহার করি, কেন আমরা নতুন শহরের জন্য ব্যবহার করি না? এটাই তো সব থেকে বড় কোশ্চেন। কেন করি, কি কারণের জন্য? কারণটা হচ্ছে এটা, সাপোজ ধরে নাও কি একটা শহর, যদি আমি ধরি তোমাদের নিজের হোম টাউন বা যাই হতে পারে কলকাতা, কলকাতার কোনো একটা এরিয়া মানে বড় বাজার, ধরে নিচ্ছি আমি বড় বাজার, বড় বাজারে 1919-এ বা 1990-এ যা পপুলেশন ছিল কি এখনো কি সেম পপুলেশন আছে? একদমই নেই। পপুলেশনের ভিতরে হচ্ছে গ্রোথ হচ্ছে, বাট 1990-এ যে ওখানে বাড়ি বানিয়ে নিয়েছে কি এখন সে 1923-এ দাঁড়িয়ে কি সে বড় বাজারে আর ঘর কিনে বা নতুনভাবে বসবাস করতে পারবে? কোশ্চেন হচ্ছে এটা। কোশ্চেনটা হয়তো বা একটুখানি ভাবুক বানিয়ে দেবে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে ভাবার দরকার আছে। এই যে সিস্টেমটা অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড, এই অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড সবসময় আমাদেরকে বোঝায় কি যেই এরিয়াতে বা যেই শহরে তার স্যাচুরেশন পয়েন্ট হচ্ছে পৌঁছে গেছে, স্যাচুরেশন পয়েন্ট মানে এর পরে আর ওর ভিতরে বসবাস করা যাবে না। যেরকমভাবে আমি বললাম কি বড় বাজার, বড় বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে হয়তোবা আর ঘর বাড়ি হওয়ার মতনই হচ্ছে জায়গা নেই, মানে ওর পপুলেশন হয়তোবা বাড়তেই পারে না। সে নিজে সেই শহরটা বা সেই জায়গাটা নিজের স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে কি এরপরে আর ঢুকবেই না, যতই হচ্ছে কষ্ট করে নাও না কেন। ক্লিয়ার? ক্রাউডেড এরিয়া। তো সেই মেথডে সেই জায়গাগুলির ফরকাস্ট আমরা বের করি কি দিয়ে? অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড দিয়ে। ক্লিয়ার আছে? বোঝা গেছে এটা? তো এবার দেখো এর ফর্মুলা কি হয়? এর ফর্মুলা কি হয়? আচ্ছা তোমরা বুঝতে পারছো কি পারছো না একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। পি ইজ ইকুয়ালস টু পি নট প্লাস এন ইন্টু এক্স বার। ঠিক, পি ইজ ইকুয়ালস টু পি নট প্লাস এন ইন্টু এক্স বার। তো কোশ্চেন হচ্ছে এখানে কি এই যে ফর্মুলাটা আমরা লিখে দিলাম কি ফর্মুলার ভিতরে কোনো অস্তিত্ব আছে? এই যে এক্স বার, এই এক্স বারটা কি, এই পি নটটা কি, এটাও তো সব থেকে বড় কোশ্চেন চলে আসবে। আই এখানে এক্স বারের জায়গায় হয়তো বা কোনো কোনো জায়গায় হচ্ছে আইও হচ্ছে দিয়ে দেয়। তো যাই হোক আমরা হচ্ছে এটাকে ডিফাইন করে দিচ্ছি। পপুলেশন, আমি যদি এন এর কথা বলি তো এন তো সবাই হচ্ছে ভালোভাবে জানো কি নাম্বার অফ ডিকেটস। আমি এটাকে ক্লিয়ারলি ভাবে হচ্ছে লিখে দিই, ঠিক, যাতে বুঝতে পারবে তোমরা। পি ইজ ইকুয়ালস টু পি নট প্লাস এন ইন্টু এক্স বার। এটা কিসের? এটা আমাদের অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডের ফর্মুলা। এখানে পি কি? পপুলেশন আফটার এন ডিকেটস। পি মানে কি বোঝাচ্ছে এখানে? পি মানে বোঝাচ্ছে দ্য পপুলেশন আফটার এন ডিকেটস। পপুলেশন আফটার এন ডিকেটস। পি নট আমাদেরকে কি বোঝাচ্ছে? ইনিশিয়াল পপুলেশন। এন আমাদেরকে কি বোঝাচ্ছে? এন আমাদেরকে বোঝাচ্ছে দ্য নাম্বার অফ ডিকেটস। এটা বোঝাচ্ছে আমাদেরকে এন। আর এক্স বার বা আই কোথাও কোথাও লেখা থাকে, তো এক্স বারটা আমাদেরকে কি বোঝাচ্ছে? এক্স বারটা বোঝাচ্ছে আমাদেরকে দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যাভারেজ ইনক্রিমেন্ট। যারা পড়ছে না তাদের কথা আমি জানি না, কিন্তু যারা পড়ছে আমি ড্যাম শিওর একদম, আমি হচ্ছে ইডাব্লিউর হচ্ছে স্ট্যাম্প মেরে দেবো কি এইখান থেকে যদি কোশ্চেন না আসে তাহলে হচ্ছে আমার নাম পাল্টিয়ে দেবে। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেন শিওর। যদি এক্সামিনার এরকমভাবে মানে সিলেক্টিভভাবে বা স্ট্যান্ডার্ড কোশ্চেন বানাতে চায় তাহলে সে এখান থেকে তাকে কোশ্চেন দিতেই হবে, মাস্ট। এটা ছাড়া আমাদের এই এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন আগের দিকে যেতেই পারে না, শিওর একদম। আমি আজকের ক্লাসে তোমাদের 2 মার্কসকে হচ্ছে একদম ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার? এইটা করলেই হবে, আর কিছু করার দরকার নেই।
জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড কনভেনশনাল পেপারে হচ্ছে জিজ্ঞেস করে, ইন দ্য সেন্স এসএসসির পেপারের কোশ্চেন ওটা সেটাও করাবো, কোনো অসুবিধা নেই। তো আগে তো এটা করে নাও, তারপরে সেটা করবো। বোঝা গেছে এতটা? আগে কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপরে আমি কোশ্চেন লিখবো। আগে কমেন্ট বক্সে কমেন্ট করো ফটাফট, এটা ক্লিয়ার আছে কিনা। তারপরে আমি তোমাদেরই পেপারের কোশ্চেন একটা লিখছি, প্রিভিয়াস ইয়ারের কি কোশ্চেন এসছে। লেখা যাক, একবার কমেন্ট করে দাও ফটাফট সবাই। বোঝা গেছে তো এতটা? চলো কোশ্চেন লেখো, কোশ্চেন কমেন্ট করো ফটাফট। এরকমভাবে কোশ্চেন দিয়ে দেবে, একদিকে দেবে ইয়ার, একদিকে দেবে পপুলেশন, একদিকে দেবে ইয়ার আর আরেক দিকে দেবে পপুলেশন। ইয়ার আমি স্টার্ট করছি 1950 থেকে, সাপোজ জন্য 1950 কোশ্চেনটা কী ছিল, 1950, 1960, 1970, 1980, 1990 অ্যান্ড 2000। পপুলেশন ছিল এখানে 10,000, নেক্সট আফটার পপুলেশন ছিল আমাদের কাছে 13,000, নেক্সট পপুলেশন ছিল 16,000, নেক্সট পপুলেশন ছিল 19,000, 19,000, নেক্সট পপুলেশন ছিল 22,000, নেক্সট পপুলেশন আমাদেরকে বের করতে বলেছে। তো কোশ্চেন হচ্ছে এটা, কোশ্চেন এমন কিছু ভারী জিনিস নেই, কোশ্চেন একদম হালকা। কোশ্চেন বলেছে এখানে 1950-এর পপুলেশন আমাদের কাছে দিচ্ছে 10,000, 1960-এর পপুলেশন হচ্ছে 13,000। কোশ্চেন জিজ্ঞেস করছে কি আমাদের পপুলেশন আফটার সামথিং লাইক ডিকেটস, একটা ডিকেট, দুটো ডিকেট, তিনটে ডিকেট, চারটে ডিকেট অ্যান্ড পাঁচটা ডিকেট। পপুলেশন আফটার 5 ডিকেটস বা পপুলেশন অ্যাট দি ইয়ার অফ 2000 কত হবে, ঠিক এটাই আমাদেরকে বের করতে হবে। যদি আমি বের করতে চাই এখান থেকে পপুলেশন, পিটা কি, পিটা হচ্ছে পপুলেশন আফটার এন ডিকেটস, কি বের করতে বলেছে আমাকে, এই 2000টা, হ্যাঁ কি না, পপুলেশন 2000-এ এটা যদি বের করতে হয় তাহলে ইনিশিয়াল পপুলেশন কত আছে, পি নটটা কি ইনিশিয়াল পপুলেশন, ইনিশিয়াল পপুলেশন আমাদের কাছে আছে 10,000 প্লাস এন, এন মানে কি নাম্বার অফ ডিকেটস, নাম্বার অফ ডিকেটস এখানে কত আছে 5, আর এক্স ড্যাশটা মানে কি অ্যাভারেজ ইনক্রিমেন্টাল, মানে অ্যাভারেজ ইনক্রিমেন্ট কত হচ্ছে, অ্যাভারেজ ইনক্রিমেন্ট মানে অ্যাভারেজ তো গড় মানে তো তোমরা জানোই ভালোভাবে। তো এখান থেকে এটা কত বেড়েছে 3,000 বেড়েছে, এখান থেকে এটা কত বেড়েছে 3,000 বেড়েছে, এটাও কত বেড়েছে 3,000 বেড়েছে, দিস ওয়ান ইজ অলসো 3,000, 4 3 are 12। তাহলে অ্যাভারেজ ইনক্রিমেন্ট যদি বলি আমি, তাহলে গড়টা আমরা কিভাবে বের করি, ডিভাইডেড বাই 4, 4 ডিভাইডেড বাই 4, ঠিক। তো এখান থেকে আমরা কি বের করতে পারি 10,000, 10,000 প্লাস 4, 3,000, তাহলে 5 3 15,000, তাহলে পপুলেশনটা কত দাঁড়াচ্ছে এখানে 25,000। দিস ইজ দি আনসার অফ দিস কোশ্চেন 25,000। তো আনসার আমরা কি বসাবো এখানে 25,000, আর এটাই হচ্ছে তোমাদের পেপারের হচ্ছে একটা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে ইয়েস অর নো, একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এবার কোশ্চেন আরেকটা ভাবে হচ্ছে দিতে পারে, যেরকম এটা হচ্ছে আমাদের আরআরবির পেপারের কোশ্চেন ছিল, বাট কোশ্চেনকে আরও ম্যানিপুলেট করতে পারে। আমি একটু আগে যেটা বললাম, দেখো কোশ্চেন কী কী হতে পারে, একটা তো কোশ্চেন এটা হতে পারে, এটা একটা কোশ্চেন হতে পারে পেপারে। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিমেন্ট মেথডের হচ্ছে অ্যারিথমেটিক্যাল ইনক্রিমেন্ট মেথডের এই যে ভ্যালুটা, এই ভ্যালু থেকে হচ্ছে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোশ্চেন হচ্ছে জিজ্ঞেস করতে পারে এখানে কি ইন দিস মেথড বা অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডে এই যে ডিকেটটা, এই যে ডিকেটটা দশকটা, এই দশকে যে পপুলেশনটা হয়, এই যে পপুলেশনটা, এই দশকে পপুলেশনটা কি হয় সবসময়
কনস্ট্যান্ট হয়। এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, হয়তো বা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড সবসময় হচ্ছে কী দেয়, লোয়ার ভ্যালু দেয়। প্লিজ এটাকে ক্লিয়ার করে রাখবে কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডে পপুলেশনটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার ভ্যালু দেয়। নেক্সট আফটার এই মেথডটা ফোরকাস্ট করে কাকে, এই মেথডটা ফোরকাস্ট করে স্যাচুরেশন পয়েন্টকে, মানে যেই শহরের স্যাচুরেশন পয়েন্ট একদম সীমিত, মানে স্যাচুরেশন পয়েন্ট পর্যন্ত পৌঁছে গেছে, সেই পুরনো শহরকেই ফরকাস্ট করার জন্য আমরা ব্যবহার করি কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড। দেখো 5টা থেকে 6টা কোশ্চেন হচ্ছে এখান থেকে তৈরি হয়ে যায়। কোশ্চেন বানানো শেখো, ঠিক। কোশ্চেন যেদিন হচ্ছে তোমরা বানাতে শিখে যাবে, তাহলে কোশ্চেন তো হিট হতেই হবে, একদম হচ্ছে লাগতেই হবে, কোশ্চেন এর বাইরে থেকে পড়বেই না। এই যে অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডের সব কিছু হচ্ছে এক করে দিয়েছি, এর ভিতরে আর আর কিছু নেই, সব নিচেটাই হচ্ছে তোমরা হচ্ছে এ করে দিয়েছো, মানে রস একদিকে আর কস একদিকে হচ্ছে বের করে দিয়েছো, আর এর ভিতরে আর কিচ্ছু নেই পড়ার মতো। দেখে নেবে, ট্রাই করে নেবে। তো চলো আরেকটা কোশ্চেন হচ্ছে করে দিই আমি, কেন কি না মেবি ওখান থেকেও কোশ্চেন পড়ে যেতে পারে। তো চলো লেখো, আমরা স্টার্ট করেছিলাম পপুলেশন, আরেকটা কোশ্চেন লেখো, এটাও হচ্ছে এসএসসির পেপারে পড়েছে অবজেক্টিভ টাইপে, ইয়ার আর পপুলেশন। এবার ঘাবড়িয়ে যেও না এই জিনিসটা দেখে কি পপুলেশন হচ্ছে, আমি কি বললাম পপুলেশন কনস্ট্যান্ট থাকে, বাট এর মানে এটা নয় কি পপুলেশন কনস্ট্যান্ট থাকে, আমি এটা বলেছি। কিন্তু যদি হচ্ছে পপুলেশনের ভিতরে ভেরিয়েশন চলে আসে, তাও আমরা হচ্ছে যে কোনো মেথড ইউজ করে হচ্ছে আমরা ওটাকে বের করতে পারি, বাট ওখানে কোশ্চেনে হচ্ছে বলে দেবে কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথড দিয়ে করতে হবে, না হচ্ছে জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড দিয়ে করতে হবে। তো আমাদেরকে ওটা কোশ্চেনে ডিফাইন করা থাকবে, আর যদি না ডিফাইন করা থাকে, যদি দেখছো কি পপুলেশন কনস্ট্যান্ট আছে, তাহলে ডাইরেক্টলি ভাবে অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডই হচ্ছে ইউজ করবে রাদার দেন জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডের। তো চলো কোশ্চেন লেখো, এরকম দেখো, এই কোশ্চেনটাও পেপারে পড়েছে 1950, এটা কনফিউজ করার জন্য কোশ্চেন, 1960, 1970, 1970, 1980, 1990 and 2000। পপুলেশন 14,000 এখানে। নেক্সট আফটার পপুলেশন দিয়েছে 19,000। নেক্সট পপুলেশন 22,000। নেক্সট পপুলেশন 27,500। নেক্সট পপুলেশন 29,000। তো এবার কোশ্চেন জিজ্ঞেস করবে কি পপুলেশন অ্যাট দ্য ইয়ার অফ 2000 বের করো। দেখো যারা কোশ্চেনটা দেখেছে হয়তোবা তারা এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো দেখেই তো ঘাবড়িয়ে যাবে প্রথমে, কেন কি না 14,000 থেকে 19,000 হচ্ছে, মানে এটা হচ্ছে কত হচ্ছে 5,000, ঠিক, এটা 22,000 আছে, ঠিক আছে। 19,000 থেকে 22,000, 22,000 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 3,000। 22 থেকে এটা হচ্ছে 27,000 হচ্ছে, এর মানে এটা কত ইনক্রিজ হচ্ছে 5,500। আর এই 27,000 থেকে যে 29,000 হচ্ছে, তাহলে এখানে ইনক্রিজ কত হচ্ছে 1,500। তো আমরা এইটুখানি হচ্ছে ক্লিয়ার করতে পারি কি এখানে তো পপুলেশন সেম নেই, আর যদি পপুলেশন সেম নেই তাহলে আমরা করব কি, এটাও তো সব থেকে বড় দুবিধা, তাই না? পপুলেশন তো সেম নেই, এটাও তো হতে পারে, বাট কোশ্চেনে দেওয়া থাকবে তোমাকে কি ওটাকে আমরা অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডে করব, না হচ্ছে জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডে করব এই পয়েন্ট অফ টাইমে, ঠিক আছে। যদি না দেওয়া থাকে তাহলে আমরা পপুলেশন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাতেই হচ্ছে আমরা করব। এইগুলোকে প্লাস করো আগে, প্লাস করলে এটা কত আসবে 15,000। 15,000 আপনে হচ্ছে 4 যদি হয় 15,000। 15,000 আপনে 4 যদি আমি করি 3750, মানে 3750। গলা প্রচুর ব্যথা করছে, কিছু করার নেই। পপুলেশন 14,000 প্লাস এন নাম্বার অফ ডিকেটস, নাম্বার অফ ডিকেটস কত আছে 1 বছর 2 3 4 অ্যান্ড 5, 5 ডিকেটস আছে, 5টা ডিকে ইন্টু এক্স এর ভ্যালু কত অ্যাভারেজে 3750, ক্যালকুলেশন করবে আর আনসার পুট করবে এখানে 18750 হবে, এটা 14,000 প্লাস 18750 প্লাস করবে আনসার বের করবে, এটাই হচ্ছে কি হবে তার পপুলেশন হবে, ঠিক। এই দুটো কোশ্চেন তোমাদের 2 মার্কস এনে দেবে, মানে এই যে অ্যারিথমেটিক মিন মেথডটা এটাই হচ্ছে 2 মার্কস হচ্ছে নিয়ে চলে আসবে। এখান থেকে একটা কোশ্চেন পেপারে আসছে স্ট্যাম্প মেরানো ইডব্লিউর, ঠিক আছে।
ক্লিয়ার আছে? তো আজকে আজকে ক্লাসটা আমি এখানেই রেখে দিই। সকালবেলা কালকে ক্লাস হবে। কালকে সকালের ক্লাসে আমরা জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড পড়বো আর ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড করব। এই মেথডটা করার পর আরও দু তিনটে টপিক আছে, দেন আফটার আমরা কালকে সকালেই এই ফার্স্ট চ্যাপ্টারটা ওয়াটার ডিমান্ড অ্যান্ড ডিস্ট্রিবিউশনটাকে কমপ্লিট করে দেবো। ফর দ্য টাইমিং এইটুখানি বোঝা গেছে কি যায়নি আমাকে জাস্ট একবার বলে দাও। গলা ব্যথা করছে। এটা ক্লিয়ার আছে কি নেই আমাকে জাস্ট একবার বলে দাও। কালকে সকালে ক্লাস হবে 7টার সময়, তো সবাই চলে আসবে। কালকে সকালবেলা 7টার সময় আমরা এই দুটো মেথডকে হচ্ছে পড়বো, জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড আর ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। কেন কিনা এটা একটুখানি গভীরে যেতে হবে। এটার ফর্মুলা তোমরা যদি জানতে চাও তাহলে ফর্মুলা হয় ইজ ইকুয়ালস টু পি ইজ ইকুয়ালস টু পি নট ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার হচ্ছে n। আর মানে কি বোঝাচ্ছে, এখানে যে রেট পার্সেন্টেজটা মানে পার্সেন্টেজ ইনক্রিজ ইন ডিকেড অ্যাজিউম টু বি কনস্ট্যান্ট, যেটা আমরা এর আগে যেটা পড়ছিলাম কি পপুলেশন যেটা ইনক্রিজ করছে সেটাকে আমরা কনস্ট্যান্ট রেখেছিলাম অ্যারিথমেটিক ইনক্রিজ মেথডে। বাট যদি আমি কথা বলি কি জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডের, তো জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডে আমরা পার্সেন্টেজকে হচ্ছে কি করছি, রেট অফ পার্সেন্টেজ মানে পার্সেন্টেজটাকে আমরা কি করছি কনস্ট্যান্ট রাখার চেষ্টা করছি। মানে পার্সেন্টেজ ইনক্রিজ ইন্ডিকেট মানে যেটা পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে একটা বছরে বা একটা বছর না একটা দশকে, সেটাকে আমরা হচ্ছে কনস্ট্যান্ট করার চেষ্টা করি কিসের, জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডে। আরও যদি জানতে চাও তো জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডে আমি কি বলেছিলাম কি অ্যারিথমেটিক্যাল ইনক্রিজ মেথডে আমাদের যে ভ্যালুটা আসছিল সেটা হচ্ছে লোয়ার আসছিল জিওমেট্রিক্যাল ইনক্রিজের মেথডের থেকেও। তো অফকোর্স হচ্ছে এটাও আমরা বলতে পারি কি জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথডে আমাদের সবসময় হচ্ছে হায়ার ভ্যালুই হচ্ছে আসবে। আর এই যে এই যে ম্যাথডটা, এই যে জিওমেট্রিক্যাল ইনক্রিজ ম্যাথডটা, এই জিওমেট্রিক্যাল ইনক্রিজ ম্যাথড আমাদের নতুন যে শহরগুলো তৈরি হচ্ছে বা নতুন শহরের যে নির্মাণ হচ্ছে সেই নতুন শহরের নির্মাণের যে ফরকাস্টটা, এই ফরকাস্টটাকে হচ্ছে এই করার জন্যে প্রেডিক্ট করার জন্যেই আমরা ইউজ করি কাকে, এই জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন মেথড। তো তোমাদের কাছে কোশ্চেন জিজ্ঞেস করতেই পারে কি নতুন যে শহর তৈরি হচ্ছে সেই নতুন শহরের যে পপুলেশনটা আমরা ফোরকাস্ট করব কিভাবে, কোন মেথড দিয়ে, অ্যারিথমেটিক্যাল মেথড, জিওমেট্রিক্যাল মেথড, তোমার ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড বা নান অফ দিস। তো আমরা আনসার দেবো কি জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড। ক্লিয়ার? এটার ফর্মুলা কি হয়, পি ইজ ইকুয়ালস টু পি নট ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার হচ্ছে n। ক্লিয়ার আছে? এটা বোঝা গেছে? এর ভিতরেও আবার অ্যারিথমেটিক মেথড আছে, আবার এর ভিতরেও জিওমেট্রিক মেথড আছে। মানে রেট অফ পার্সেন্টেজটাকে বের করার জন্যে, রেট পার্সেন্টেজ বের করার জন্যে আমাদের কাছে আরও দুটো মেথড এর ভিতরেই আছে। আবার গুলিয়ে ফেলো না এই জায়গাতে, ওটা কালকেই আমরা বোঝাবো যখন আমরা পড়বো জিওমেট্রিক্যাল মেথড। যখন আমরা পড়বো জিওমেট্রিক্যাল মেথড, জিওমেট্রিক্যাল ইনক্রিজ মেথড, ইনক্রিমেন্টাল মেথড, যাই হোক ইনক্রিমেন্টাল মেথড, এই জিওমেট্রিক্যাল ইনক্রিমেন্টাল মেথডের ভিতরেও আমরা দুটো মেথড পড়বো কাকে, রেট পার্সেন্টেজটা বের করার জন্যে। একটা মেথড তো আমাদের কাছে হবে অ্যারিথমেটিক মেথড, অ্যারিথমেটিক মেথড, আরেকটা মেথড হবে আমাদের কাছে জিওমেট্রিক মেথড। তো আবার গুলিয়ে ফেলো না এই জায়গাতে, এটা সম্পূর্ণ আলাদা। এটা শুধুমাত্র রেট পার্সেন্টেজটাকে বের করার জন্য ইউজ করি আমরা। ঠিক আছে? তো গল্প ক্লিয়ার আছে? এবার হচ্ছে তোমরা 2 মার্কস হচ্ছে শিওর একদম, কেউ সরাতে পারবে না 2 মার্কস এখান থেকে। 2 মার্কস কেন, 2-3 মার্কস হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, মানে 2-3টা কোশ্চেন, মানে 6-7 মার্কস। নয়ন বিশি, আমি হচ্ছে তোমাকে হচ্ছে একটুখানি হচ্ছে ক্লিয়ার করে দিই। আমি হচ্ছে মাহেন্দ্রার, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, মাহেন্দ্রা এডুকেশন, মাহেন্দ্রা এডুকেশন। তো মাহেন্দ্রা এডুকেশনের ব্রাঞ্চ ইনচার্জ, ঠিক ব্রাঞ্চটা আমার নিজের, এখানে মেদিনীপুর ব্রাঞ্চটা ইনচার্জ। ঠিক আছে? ব্রাঞ্চ ইনচার্জ। ওর সাথে সাথে আমার নিজের হচ্ছে অফলাইন ক্লাস হচ্ছে চলে এখানে, আমি হয়তো বা 2টো ক্লাস হচ্ছে করে দিতে পারি, খুব খুব করে আর কি শিডিউল করেছি। কেন কিনা আমাকে কি কি আমার শিডিউলটা হচ্ছে তোমাদেরকেও জানার দরকার আছে। কেন কিনা তোমরা বলতে তো থাকো, আমিও বলি, কিন্তু হয়তো বা কোনো না, সানডেতেও ক্লাস আছে নয়ন, তুমি ফোন করবে আমাকে, ভিডিও কল করবে, আমি দেখাবো সানডেতেও ওখানে ক্লাস চলে। ঠিক আছে? তো মেইনলি ভাবে হচ্ছে যেটা হয়, আমি বলি তোমাকে, আমি তো তোমাকে বলে দিয়েছি কি 6:30 থেকে ক্লাস হবে 7:30 পর্যন্ত।
ঠিক আছে, বাট এই যে টাইমটা, চলো ঠিক আছে আমি এই টাইমটাকে এঙ্গেজ করতে পারি। তারপরে আবার হচ্ছে আমার ক্লাস থাকে অফলাইনে এই সেন্টারে 8টা থেকে হচ্ছে 11টা। ঠিক 11টার সময় হচ্ছে আবার আমি মেদিনীপুরে যাই, এখান থেকে হচ্ছে অন্তত 1.5 ঘন্টার রাস্তা। 12টার সময় গিয়ে আবার ওখানে হচ্ছে ক্লাস থাকে পুরো হচ্ছে 4টে পর্যন্ত। ঠিক 4টে পর্যন্ত ক্লাস থাকে, আবার 4টের সময় ওখান থেকে 4টের সময় না, ব্রাঞ্চ যেত তো যতক্ষণ না পর্যন্ত ব্রাঞ্চ বন্ধ হচ্ছে, ব্রাঞ্চ বন্ধ হয় হচ্ছে 5:30টার সময়। 5:30 থেকে মানে 5:30টার সময় 5:55 লোকাল আছে ওখানে, 6টার সময় আবার এখানে পৌঁছাই হচ্ছে 7:30টার সময়। দিয়ে আবার হচ্ছে তোমাদেরকে 8:30টা থেকে হচ্ছে আবার এখানে হচ্ছে পড়ানো স্টার্ট করি। তো কম্প্যাক্ট ডিস্কের মতন হচ্ছে হয়ে গেছে সব কিছু, সব কম্প্যাক্টেড। আমি নিজের জন্য হচ্ছে সময় পাই না। মেন প্রবলেম হচ্ছে এটা, নিজের জন্য হচ্ছে যে সময়টা, ওই সময়টা হচ্ছে হয়তো আমি ফ্যামিলিকে দিতে পারি না। ঠিক, তো এটাই হচ্ছে বড় প্রবলেম। যাই হোক, দুটো করে ক্লাসের আমি চিন্তা ভাবনা করেওছি। আর আমি ওখানে গিয়েও হচ্ছে ক্লাস করব, আমি একটুখানি হচ্ছে ভেবে রেখেছি। কিন্তু যেহেতু নতুন, তো নতুন ঘরে হচ্ছে ঢুকলে কি হয়, অনেক কিছু গুছিয়ে নিতে হয়, তারপরে চলতে থাকলে ওটা কন্টিনিউ হতে থাকবে। তো ওটাই একটুখানি আমার 1 2 দিন 3 দিন সময় লাগছে। বাট আমি ওখানে গিয়েও ক্লাস করাবো তোমাদের, আমি পেন ট্যাব নিয়ে যাব, পেন ট্যাবে হচ্ছে ক্লাস করাবো যতটা সম্ভব। ঠিক আছে, ঠিক ক্লিয়ার। তো কালকে সকালবেলা ক্লাস হবে, যেদিন সকালবেলা ক্লাস হবে আমি বলে দেবো, কালকে সকালবেলা ক্লাস হবে যেখানে আমরা এই দুটো মেথডকে আরও ভালোভাবে বুঝবো, জিওমেট্রিক্যাল মেথড আর ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। সো থ্যাংক ইউ সো মাচ, টু টেক কেয়ার অফ ইউর সেলফ। ভালো থাকো, সুস্থ থাকো, আর সাথে থাকো, এন্টারটেইন করতে থাকো, মানে এন্টারটেইন হতে থাকো, পড়তে থাকো আর মজা নিতে থাকো। জয় হিন্দ।